নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট মজার মিষ্টি গল্প পাঠ করে শোনাব। আজ এই গল্পটি আপনাদের সামনে পাঠ করব। গল্পটির নাম মধুমিতার কাণ্ড। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। তোমাদের ধারণা ছেলেরাই কেবল বুঝি দুষ্টু হয়, পরের গাছের ফল পাকুড় চুরি করে, শিক্ষকদের সঙ্গে বদমাইশি, আর মেয়েরা ভীষণ ভালো, ভাজা মাছ উল্টে খেতে জানে না। তা মোটেই নয়। মধুমিতার নাম শুনেছ? এক মাথা কোঁকড়ানো চুল, বড় বড় চোখ, মুখে দুষ্টু হাসি। বয়স 7 বছর। 7 বছর বয়স হলে কি হবে, বুদ্ধি ধরে 87 বছরের লোকের মতন। তার ভয়ে পাড়াপড়শিরা তটস্থ। মধুমিতা একলা নয়, তার 6 জন সঙ্গিনী আছে। তারা এক পাড়ায় থাকে, পরেও এক স্কুলে। তাদের নাম কুহেলি, রাখি, অনিন্দিতা, ঋতুপর্ণা, শম্পা আর মন্দিরা। 7 জনে সব সময় একসঙ্গে সিঁড়ির চাতালে পাশাপাশি বসে কেবল মতলব আঁটছে। দলের নেত্রী মধুমিতা একদিন বেকায়দায় পড়ল। হোলির দিন ভোরে বেরিয়ে রং খেলে দুপুরবেলা বাড়ি ফিরছিল। ঠিক দরজার মুখে কে একজন তাকে চেপে ধরে মুখে মাথায় বাঁদুড়ে রং মাখিয়ে দিল। নিজেকে ছাড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করেও মধুমিতা পারল না। ঠেলাঠেলিতে তার মাথাটা সজোরে দেয়ালে ঠুকে গেল। চোখের রং মুছে মধুমিতা দেখল তার পাশের বাড়ির মঙ্গলবাবু ছুটে পালিয়ে যাচ্ছে। মঙ্গলবাবু কি এক ওষুধের দোকানে সামান্য কাজ করে। লোকটা মোটেই সুবিধার নয়। লোকে বলে মঙ্গলবাবু নাকি দোকান থেকে ওষুধ সরিয়ে চুপি চুপি বিক্রি করে। মঙ্গলবাবু মধুমিতার দলকে একেবারে সুনজরে দেখে না। তাদের দেখতে পেলেই বিড়বিড় করে গালাগাল দেয়। দোলের দিন মধুমিতাকে একলা পেয়ে নিজের গায়ের জ্বালা মেটালো। মধুমিতা একটি কথাও বলল না, চুপচাপ নিজের বাড়িতে ঢুকে পড়ল। মনে মনে ঠিক করল এর শোধ সে নেবেই। দোলের পরের দিন মধুমিতা শুধু কুহেলিকে বলল, এই কুহেলি, কাল ভোরবেলা দলের সবাইকে নিয়ে আমাদের বাড়ি আসতে পারবি? কুহেলি জিজ্ঞাসা করল, কেন রে, কি ব্যাপার, তোর জন্মদিন? মধুমিতা খিঁচিয়ে উঠল, বছরে কদিন আমার জন্মদিন হবে? আমার জন্মদিন 7ই মে, ভুলে গেছিস? তবে কাল কি? কাল এক ম্যাজিশিয়ান আসবে, দারুণ ম্যাজিক দেখায়। কুহেলি খুব খুশি, জিজ্ঞাসা করল, কখন আসতে হবে? ঠিক ভোর 6টায়। পারবি না আসতে? কাল তো স্কুল ছুটি। খুব পারবো। দলের সবাইকে নিয়ে পরের দিন কুহেলি যখন হাজির হলো তখন সবে 5:30। মধুমিতা বলল, বড্ড আগে এসে পড়েছিস। ঠিক আছে, সবাই বসে পড়। উঠানের একপাশে একটা সিমেন্টের বেদি, তার ওপর সবাই বসল, মধুমিতাও। সামনে মঙ্গলবাবুর বাড়ি। সদর দরজা তখনও খোলেনি। ঠিক 6টা বাজার একটু আগে দরজা খুলে গেল। শুধু জাঙ্গিয়া পরা লিকলিকে চেহারার একটি কালো কুতকুতে ছেলে লাফিয়ে উঠোনের মাঝখানে এসে দাঁড়ালো। ছেলেটি ফটিক, মঙ্গলবাবুর একমাত্র সন্তান। রোজ সকালে বাপ তাকে ব্যায়াম করায়। একটু পরেই মঙ্গলবাবু বের হলো, খালি গা, পরনে কালো একটা প্যান্ট। মঙ্গলবাবু কোমরে 2টো হাত রেখে বলল, নাও, শুরু করো। হাত দুটো যখন মাথার উপর তুলবে তখন দম নেবে, আর যখন লাফাবে তখন দম ছেড়ে দেবে। রেডি? 1, 2,
3 মঙ্গলবাবু রকেটের গতিতে ছিটকে দেয়ালের ওপর গিয়ে পড়ল। ঠকাস করে একটা আওয়াজ, তার মাথাটা দেয়ালে ঠোকার শব্দ। ফটিক ছুটে গিয়ে বলল, এবার দম ছেড়ে দাও বাবা। করুণ কণ্ঠে মঙ্গলবাবু বলল, ছাড়বার মতন দম আর নেই বাবা। উ উ মধুমিতার নির্দেশে তার দল সশব্দে হাততালি দিয়ে উঠল। মধুমিতা খুব খুশি। কাল তার মাথায় সুপারি গজিয়েছিল, আর আজ মঙ্গলবাবুর মাথায় একটা বড় সাইজের আলু। মঙ্গলবাবু উঠে মাথায় হাত চেপে মধুমিতার দিকে কটমট করে দেখতে দেখতে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। তখন মধুমিতা সঙ্গিনীদের দোলের দিনের ঘটনাটা খুলে বলল। রাখি জিজ্ঞাসা করল, কিন্তু ভদ্রলোক ওরকম বিদ্যুৎ বেগে ছিটকে গেলেন কি করে? মধুমিতা হেসে বলল, উল্টানো তরমুজের ওপর পা পড়লে মানুষের স্পিড দারুণ বেড়ে যায়। তখন সকলে চোখ ফিরিয়ে দেখল মঙ্গলবাবুর দরজার গোড়ায় একটা উপুর করা তরমুজের খোলা, আর একটা দেয়ালের দিকে। অনিন্দিতা বলল, একটা খোলায় পা পড়তে এই অবস্থা, দুটোর ওপর পা পড়লে কি হতো? মধুমিতা উত্তর দিল, তাহলে মঙ্গলবাবু একেবারে মঙ্গল গ্রহে গিয়ে থামতো। সেই থেকে মঙ্গলবাবু মধুমিতাদের এড়িয়ে যায়। ব্যায়াম করাও বন্ধ হয়ে গেছে। মধুমিতাদের বাড়ির কাছে একটা মোটর সারানোর কারখানা, সেখানে প্রায় 20খানা মোটর থাকে। এখানে মধুমিতার দল লুকোচুরি খেলে। এই মোটরগুলোর পিছনে বেশ লুকোবার জায়গা। এই কারখানার মালিক মল্লিকবাবু, মধুমিতার দাদুর অনেক দিনের বন্ধু। মল্লিকবাবু একদিন মধুমিতার দাদুর কাছে দুঃখ করছিলেন। আর বলবেন না, রোজ একটা না একটা মোটর থেকে পেট্রোল চুরি যাচ্ছে। মালিকরা এসে চেঁচামেচি করে, কি করি বলুন তো? মধুমিতার দাদু বললেন, আপনার একজন দারোয়ান আছে না, রাতে পাহারা দেয়? তা তো আছে, কিন্তু তবুও চুরি তো ঠিকই হচ্ছে। যে রক্ষক সেই ভক্ষক নয় তো? কি জানি, কিছু বুঝতে পারছি না। আমার খুব লোকসান হয়ে যাচ্ছে। মধুমিতা সব শুনল। সে তখন দাদুর খাটের নিচে শুয়েছিল। একলা নয়, তার পাশে দুটো আচারের শিশি ছিল, একটা আমের আর একটা কুলের। মধুমিতার মা ভয়ে শিশিগুলো এ ঘরে খাটের নিচে রেখে দেন, যাতে মধুমিতা নাগাল না পায়। কিন্তু মধুমিতার চোখে ফাঁকি দেওয়া খুবই মুশকিল। মধুমিতা অপেক্ষা করল। মল্লিকবাবু বেরিয়ে গেলেন, তার পিছন পিছন দাদু। মধুমিতা তারপর বেরিয়ে এলো। স্কুলে মিটিং ডাকলো। টিফিনের সময় মাঠে 7 জন পাশাপাশি বসল। মধুমিতা পেট্রোল চুরির কথা বলল। যদি পেট্রোল চুরি বন্ধ না হয়, তাহলে মালিকেরা আর কারখানায় মোটর মেরামত করতে পাঠাবে না। তখন লুকোচুরি খেলাই বন্ধ হয়ে যাবে। মন্দিরা জিজ্ঞাসা করল, কে চুরি করেছে বলে মনে হয়? মধুমিতা বলল, যেই করুক, দারোয়ানটা নিশ্চয় জানে। ঋতুপর্ণাদের আগে মোটর ছিল, পেট্রোলের দাম বাড়ার জন্য বিক্রি করে দিয়েছে। সে বলল, আমাদের যে চাকরটা মোটর ধুতো, সে পেট্রোল চুরি করত। রবারের নল মুখে দিয়ে পেট্রোল চুষে নিয়ে বোতলে ভরত। কথাটা মধুমিতা মন দিয়ে শুনল। সেদিন বিকালে সে সঙ্গিনীদের সঙ্গে খেলা করতে করতে একলা দারোয়ানের ঘরে ঢুকে পড়ল। দারোয়ান খাটিয়ার ওপর শুয়েছিল। রাতে পাহারা দেয় বলে সারাটা দিন সে ঘুমিয়ে কাটায়। মধুমিতার পায়ের শব্দে চোখ খুলে বলল, এই খকি, এখানে কি চাই? মধুমিতা খুব ঠান্ডা গলায় বলল,
আমাদের একটা বল এখানে পড়েছে। দারোয়ান চেঁচিয়ে উঠল, এখানে বল এলে আমি বল নিয়ে নেব, যা এখান থেকে। মধুমিতা চলে এলো, কিন্তু আসবার আগে সে যা দেখার দেখে নিয়েছে। জানলার ধারে বালতির পাশে একটা নল কুণ্ডলি পাকানো অবস্থায় পড়ে রয়েছে। পরের দিন মধুমিতা রান্নাঘরে মায়ের পিছনে গিয়ে দাঁড়ালো। মা, বলো। মা খুব সতর্ক হয়ে উঠলেন। একটু গুড় দেবে? এবার মা ঘুরে দাঁড়ালেন। ডাক্তার তোমায় গুড় খেতে না বারণ করেছেন? মধুমিতা নিজেকে সামলে নিল। আমার জন্যে নয় মা, বাইরে একটা ভিখারির ছেলে কাঁদছে, তার জন্য। না, ভিখারির ছেলেকে গুড় দিতে হবে না, তাকের ওপর থেকে 5 পয়সা নিয়ে দিয়ে দাও। মধুমিতা আস্তে আস্তে সরে গেল। দুপুরবেলা মা যখন ঘুমাচ্ছিল, মধুমিতা পা টিপে টিপে বের হয়ে এলো। টুলটা টেনে এনে তার উপর উঠে রান্নাঘরের দরজার শিকল খুলে ফেলল। তারপর জার থেকে 1 তাল গুড় বের করে দে ছুট। দারোয়ান খাটিয়াটা টেনে একটা গাছের ছায়ায় নিয়ে তার উপর শুয়ে ঘুমাচ্ছিল। কি তার নাকের গর্জন! মধুমিতা একটু দাঁড়িয়ে থেকে দারোয়ানের ঘরে ঢুকে পড়ল। সে রাতে মধুমিতা ঘুমালো না, 2 চোখে জল আছড়ে জেগে রইল। গভীর রাত, কলকাতা শহর নিস্তব্ধ হয়ে উঠল। হঠাৎ বিকট একটা শব্দ, সেই সঙ্গে বীভৎস চিৎকার। আরে বাপরে, মার গিয়া কই হ্যায়, বাঁচাও বাঁচাও বাঁচাও, মার গিয়া। মধুমিতার বাপ ধরফর করে উঠে পড়লেন। 1 হাতে টর্চ আর 1 হাতে লাঠি নিয়ে ছুটে বেরিয়ে গেলেন। পিছন পিছন মধুমিতাও। মধুমিতার মা শুয়ে শুয়েই বললেন, কি হলো? চোর না ডাকাত? তুমি খুব কাছে যেও না, দূর থেকে লাঠি ঘোরাবে। আশপাশ থেকে অনেকেই উঠে এসেছে। সব বাড়ির বাইরের আলো জ্বেলে দেওয়াতে জায়গাটায় একটু অন্ধকার নেই। একটা সবুজ রঙের মোটরের সামনে দাঁড়িয়ে দারোয়ান। মোটরের পিছন দিক খোলা, মাটিতে রবারের নলটা পড়ে। দারোয়ানকে চেনবার উপায় নেই, ঠোঁট গাল ফুলে উঠেছে। তখনও ঠোঁটের ওপর বড় বড় কালো রঙের পিঁপড়ে আটকে রয়েছে। দারোয়ান কত্থক নাচ নেচে চলেছে। আরে বাপরে, জানসে মার গিয়া। মল্লিক বাবুও উঠে এসেছিলেন। তিনি বললেন, এই ব্যাটাই তাহলে পেট্রোল চুরি করত এই নলটা দিয়ে। মল্লিক বাবু নলটা তুলতে যেতেই মধুমিতা বাধা দিল। ওটা ধরবেন না, পিঁপড়ে ভর্তি। নলে পিঁপড়ে এলো কোথা থেকে? গুড়ের জন্য পিঁপড়ে এসেছে। কেউ বলল দারোয়ানকে থানায় দিতে, আবার অনেকে বলল না, তার থেকে তাকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দাও। তাই ঠিক হলো। পরের দিন মধুমিতা স্কুল ফেরত মল্লিকবাবুর কামরায় ঢুকে সব কথা তাকে বলল। মল্লিকবাবু তো অবাক। তিনি বললেন, বলো কি, 1 ফোঁটা মেয়ে, এত বুদ্ধি তোমার? তোমার জন্যই চোর ধরা পড়ল। এখনই তোমাকে 1 প্যাকেট ক্যাডবেরি চকোলেট এনে দিচ্ছি। মধুমিতা মাথা নাড়ল। না, 1 প্যাকেটে হবে না, আমরা 7 বন্ধু, 7 প্যাকেট আনতে হবে। মল্লিকবাবু বললেন, 7 প্যাকেট? তাই সই। এরপর ছোটোখাটো একটা ব্যাপার হয়েছে। স্কুলে অনুষ্ঠান, হেড দিদিমণি দারুণ করা। স্পষ্ট বলে দিয়েছেন, যারা প্রাইজ পাবে আর যারা অনুষ্ঠানে অংশ নেবে তারা ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। স্কুলের হলটা খুব ছোট, অভিভাবক অভিভাবিকাতেই ভরে যাবে। বাইরে বড় হল নেবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সব হল আগে থেকে কেউ নিয়েছে,
কাজেই বাধ্য হয়ে এই রকম নোটিশ টাঙানো হয়েছে। মহলার সময় অবশ্য সব মেয়ে দেখতে পাবে, কিন্তু মহলা আর আসল দিনের মধ্যে অনেক তফাৎ। মধুমিতার দলের মেয়েরা রীতিমতো চটল। 7 জনের মধ্যে কেউ প্রাইজ পাবে, কেউ অনুষ্ঠানে অংশ নেবে। শুধু রাখি আর মন্দিরারই মুশকিল, তাদের ঢোকবার কোনো উপায় নেই। রাখি আর মন্দিরা মুখ ভার করে রইল। মধুমিতা সান্ত্বনা দিল, মিছামিছি মন খারাপ করিসনি, রাস্তা একটা খুঁজে বের করতেই হবে। স্কুলের অনুষ্ঠান আর স্কুলের মেয়েরা দেখতে পাবে না, তা কি হয়? স্কুলের মাঠে মিটিং বসলো। 7 জনে বসে গোপন পরামর্শ। মিটিংয়ের শেষে রাখি আর মন্দিরার এক মুখ হাসি। অনুষ্ঠানের দিন এলো। 6টায় অনুষ্ঠান শুরু। 5টা থেকেই ভিড়। স্কুলের সামনে মোটরের মিছিল। যারা সাজবে কিংবা প্রাইজ পাবে সেই সব মেয়েরা অনেক আগে থেকেই এসে গেছে। অন্য মেয়েরা কেউ আসেনি, কেবল রাখি আর মন্দিরা ছাড়া। তারা দুজনে বাইরে এক ধারে দাঁড়িয়ে আছে সুযোগের অপেক্ষায়। হেড দিদিমণি ভীষণ ব্যস্ত, প্রাইজ সাজাচ্ছেন। অন্য দিদিমণিরা কেউ গেটে, কেউ ভিতরে তদারক করছেন। স্টেজের দিকের গেটে সুলেখা দিদিমণি দাঁড়িয়ে। নতুন এসেছেন, খুব ঠান্ডা দিদিমণি, সব সময় মুখে হাসি। ঠিক যখন 6টা বাজতে মিনিট 10 বাকি, তখন রাখি আর মন্দিরা ছুটে স্টেজের গেটের দিকে গেল। দুজনের হাতে 2টো বাক্স, রাখির হাতে বেহালার আর মন্দিরার হাতে গিটারের। 2টো বাক্স অবশ্যই খালি। সুলেখা দিদিমণি বললেন, এ কি, এত দেরি করলে কেন? প্রথমেই তো মেয়েদের অর্কেস্ট্রা। মুখটা কাঁচুমাচু করে রাখি বলল, ট্যাক্সি পেতে দেরি হয়ে গেল নতুন দিদিমণি। যাও যাও, শিগগিরই যাও। রাখি আর মন্দিরা দ্রুত পায়ে ভিতরে ঢুকে গেল। স্টেজের পাশ দিয়ে হল পার হয়ে একেবারে ব্যালকনিতে। সিট খালি নেই। না থাক, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখবে, কিংবা বাজনার বাক্সর ওপর বসবে। দুজনেই মনে মনে মধুমিতার বুদ্ধির তারিফ করল। মধুমিতার আর একটা কাণ্ডের কথা বলে এ কাহিনী শেষ করব। মধুমিতার গলির মোড়ে মাঝারি সাইজের একটা মাঠ ছিল। সেই মাঠে এক সার্কাস পার্টি তাঁবু ফেলল। ছোট সার্কাস পার্টি। সম্বল একটা রামছাগল, একটা বুড়ো বানর আর একটা বেতো ঘোড়া। তাহলে হবে কি? সকাল থেকে রাত পর্যন্ত ব্যান্ডের কি আওয়াজ! লোকের ঘুমাবার উপায় নেই। আশপাশের কয়েকজন দেখে এলো। মধুমিতার বিশেষ আগ্রহ নেই। মা বাবার সঙ্গে অনেক বড় বড় সার্কাস দেখেছে, কিন্তু এই সার্কাসের কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল। সবাই বলল, এমন মজার জোকার তারা কোথাও দেখেনি। বেতো ঘোড়ার পিঠে চড়ে যা মজা করে, হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। মধুমিতা চিন্তিত হলো। সে জানে মা বাবাকে বললে এ সার্কাসে নিয়ে যাবেন না। এ আবার একটা সার্কাস নাকি, কোনোদিন নামই শোনা যায়নি। অথচ জোকারের মজার খেলাটা দেখতেই হবে। টিকিটের দাম 1 টাকা থেকে 5 টাকা। দলের 7 জনের মধ্যে 4 জন নেই। রাখি, অনিন্দিতা, ঋতুপর্ণা আর শম্পা বড়দিনের ছুটিতে বাইরে গেছে। এখানে আছে মধুমিতা, কুহেলি আর মন্দিরা। দুজন এসে মধুমিতাকে ধরল। তোদের বাড়ির পাশে সার্কাস এসেছে, তুই দেখা। মধুমিতা মুশকিলে পড়ল। কৌটাতে কিছু জমানো পয়সা ছিল, আখ আর ক্যাডবেরি খেয়ে সব শেষ করেছে। মায়ের কাছে পয়সা চাইতে গেলে পাবে এমন আশা খুবই কম। কি করা যায়? ভাব করবার আশায় মধুমিতা গেটের কাছে কয়েকদিন ঘোরাফেরা করল। সুবিধা হলো না। ইয়া পাকানো গোঁফ জাঁদরেল চেহারার একটি লোক গেটে থাকে। মধুমিতা তার কাছে গিয়ে আলাপ করার চেষ্টা করেছে, কোনো ফল হয়নি। আপনাদের সার্কাস কদিন এখানে থাকবে? জানি না, ম্যানেজারকে জিজ্ঞাসা করো। মধুমিতা সরে এসেছে। সোজা রাস্তায় হবে না,
অন্য উপায় দেখতে হবে। মধুমিতা তাদের চাকর সুধীরকে ডাকল। সুধীরদা, পাড়ায় তোমার বন্ধুবান্ধব কজন? তা জনা ছয়েক আছে। কেন দিদিমণি? বলছি, এখানে এসো। সুধীরকে আড়ালে ডেকে নিয়ে মধুমিতা ফিসফিস করে বোঝালো। সুধীর মন দিয়ে শুনল আর মাঝে মাঝে ঘাড় নাড়ল। তারপর বলল, দাদাবাবু জানতে পারলে রাগ করবে না তো? মধুমিতা মাথা নাড়ল। আরে না না, বাবার ফিরতে রাত 9টা হবে। ঠিক 6টা বাজবার মিনিট 10 আগে সার্কাসের গেটের কাছে মধুমিতা, কুহেলি আর মন্দিরা ঘোরাফেরা করছিল। হঠাৎ দুমদাম বোমার শব্দ আর সেই সঙ্গে অনেকগুলো লোকের চিৎকার। পাকানো গোঁফ একটু ভয় পেয়ে গেল। খুকিরা, কিসের গোলমাল বলো তো? মধুমিতা দুটো চোখ বড় বড় করে বলল, সর্বনাশ হয়েছে, দু পাড়ায় মারপিট হচ্ছে। বোমার আওয়াজ শুনছো না? দেখো, তোমাদের তাঁবুতে না আগুন ধরিয়ে দেয়। চল, আমরা পালাই। সে কি, আগুন ধরিয়ে দেবে কি? পাকানো গোঁফ ছুটে বেরিয়ে গেল। তিল মাত্র বিলম্ব না করে মধুমিতা, কুহেলি আর মন্দিরা সার্কাসের মধ্যে ঢুকে আসনের তলায় লুকিয়ে বসে রইল। একটু পরেই পাকানো গোঁফ ফিরে এলো। বোমা নয়, পটকার শব্দ থেমে গেল। সুধীর তার দলবল নিয়ে সরে পড়েছে। যারা সার্কাস দেখতে এসেছিল গোলমাল হচ্ছে শুনে তারা অনেকেই দাঁড়িয়ে উঠে জটলা পাকাচ্ছিল। এবার ম্যানেজার স্টেজে উঠে আশ্বাস দিলেন, আপনারা সবাই বসে পড়ুন, গন্ডগোল থেমে গেছে, এখনই আমাদের শো আরম্ভ হবে। শো আরম্ভ হবার সঙ্গে সঙ্গে মধুমিতা, কুহেলি আর মন্দিরা আসনের তলা থেকে বেরিয়ে ঠিক হয়ে বসল। প্রথমেই জোকারের খেলা। ঘোড়ার ওপর উল্টো দিকে মুখ করে জোকার ঢুকছে। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।